আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করেছি, দেখো। বন্ধের আগে আমরা অধিকার কর্তব্য পরিণতি পঞ্চম অধ্যায়ে পড়ছিলাম। ঠিক আছে, আমরা অধিকার কর্তব্য পড়ছিলাম। তো আমরা অধিকার আর কর্তব্য এই দুই অংশ শেষ করেছি, কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ হয় নাই। আমাদের মানবাধিকার অধিকারের যে আরো দুই ধরনের অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার, এই দুইটা বাকি ছিল। তো মানবাধিকার বলতে আমরা কি বুঝি? মানবাধিকার হচ্ছে মানুষের হচ্ছে জন্মগত অধিকার। মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি জন্য এই অধিকারটা তৈরি হয়। তুমি, আমি, আমরা প্রত্যেকে শুধুমাত্র মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য যে অধিকারগুলি প্রাপ্য হই, সেগুলা হচ্ছে মানবাধিকার। কারণ মানুষ হচ্ছে জন্মগতভাবে সম অধিকার ও সমমর্যাদা সম্পন্ন। হান্টিংটন বলেছিলেন যে মানবাধিকার মানুষের সহজাত সম সুযোগ তৈরি করে এবং এর ফলে মানুষের মানবিকতা পূর্ণতা লাভ করে। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত এবং ঘোষিত হয়। জাতিসংঘ এই সাধারণ পরিষদের এই যে মৌলিক মানবাধিকার, এখানে 3 থেকে 30 নং মোট 28টি ধারা আছে। এই 28টি ধারাকে বলা হয় হচ্ছে মানবাধিকার। আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার বলা হয়, অর্থাৎ আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে কোনো মানুষের অধিকার ভায়োলেট করা হয়েছে, তখন আমরা এই জাতিসংঘের এই ইউএন চার্টারের 2 থেকে 3 থেকে 30 ধারার মধ্যে দেখি যে ওই অধিকারগুলো পড়ছে কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি পড়ে তাহলে আমরা বলবো সেটা মানবাধিকারের লঙ্ঘন। যেমন হচ্ছে সব থেকে বেসিক হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার। তুমি জন্মগ্রহণ করেছো এবং কারো অধিকার নাই তোমার সেই তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে হত্যা করার কোনো অধিকার কারো নাই। তো ধরো মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে, এখন ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। যদিও জাতিসংঘ এখন নিশ্চুপ হয়ে আছে, এই বিষয়ে কিছু বলছে না, কিন্তু এগুলো হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন। আর মৌলিক অধিকার যদি বলা হয়, মানবাধিকার তো হচ্ছে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য সব অধিকার, যেমন তোমার বেঁচে থাকার অধিকার, তোমার সম্পত্তির অধিকার, হ্যাঁ, বা নারী পুরুষ সম অধিকার, এরকম। আর মৌলিক অধিকারগুলো হচ্ছে যে যে অধিকারগুলো বা আমরা যে মানবাধিকারগুলো বলতে পারি, কারণ
মানবাধিকারগুলো সবগুলাই বলতে গেলে মৌলিক অধিকার আছে। তো যে অধিকারগুলো সংবিধানে লেখা আছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। আমরা সংবিধান অধ্যায়টা পড়েছি না, দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় সংবিধান পড়েছিলাম না, মনে আছে? মনে নেই, ভুলে গিয়েছো? যে সংবিধান তো পড়া হয়েছিল। হ্যাঁ, আমরা সংবিধান পড়েছিলাম। এটা মনে আছে? আমরা সংবিধান অধ্যায়ে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার কত থেকে কত অনুচ্ছেদ ছিল সেটা মনে আছে? 30 নং ধারা না, আমাদের সংবিধানের 26 থেকে 47 ক হচ্ছে মৌলিক অধিকার। তো সেখানে আমাদের বিভিন্ন অধিকার লেখা আছে না? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এই সীমানার মধ্যে যে বাঙালিদের জন্য এই অধিকারগুলো হচ্ছে সংবিধান সুনির্দিষ্ট করে দিয়েছে। এই অধিকারগুলো লঙ্ঘন করা যাবে না, যদি করা হয় তাহলে সংবিধান লঙ্ঘন করা হবে এবং সেক্ষেত্রে ভুক্তভোগী সেক্ষেত্রে আদালতের আশ্রয় নিতে পারবে। যেমন হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, ধর্মের সমতা, সরকারি নিয়োগ লাভের সমতা, উপাধি সম্মান ভূষণের ক্ষেত্রে কিছু অনুমোদনের ব্যাপার আছে, আইনের আশ্রয় লাভের অধিকার, জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেফতার আটক সংক্রান্ত অধিকার, সভা সমাবেশ করার অধিকার, চিন্তা বিবেকের স্বাধীনতা, তারপর সম্পত্তি ক্রয় করার অধিকার, তারপর মৌলিক অধিকার বলবৎ সংক্রান্ত, পেশাবৃত্তির অধিকার, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, এরকম অনেক অধিকার আমাদের সংবিধানে লেখা আছে। এগুলো হচ্ছে আমাদের জন্য মৌলিক অধিকার। এখন তুমি যদি পাশের দেশ ভারতে যাও তাহলে কিন্তু এই অধিকারগুলো তোমার জন্য প্রযোজ্য হবে না। তখন আবার ভারতীয় সংবিধানের আলোকে যে অধিকারগুলো আছে, ভারতীয় সংবিধান ভারতীয় সিটিজেনদের, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভারতীয় সংবিধান ভারতের নাগরিকদেরকে যে অধিকারগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে তাদের মৌলিক অধিকার। অর্থাৎ মৌলিক অধিকার এক দেশ থেকে অন্য দেশের সাথে মৌলিক অধিকার মিলে না, ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন দেশের সংবিধান বিভিন্ন রকম। আমরা তো পৌরনীতিতে এই জিনিসটাই দেখছি যে সরকার কাঠামো থেকে শুরু করে একটা রাষ্ট্রীয় আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। রাষ্ট্রীয় কাঠামো বিভিন্ন দেশের হচ্ছে বিভিন্ন রকম। তো সেক্ষেত্রে মৌলিক অধিকারও বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে। কিন্তু যদি তুমি মানবাধিকারের প্রশ্নে আসো তাহলে কিন্তু মানবাধিকার তুমি যে কোনো দেশে যাও তোমার এই অধিকারগুলা অপরিবর্তিত থাকবে। যেমন তোমার বেঁচে থাকার অধিকার, সেটা তুমি বাংলাদেশেই থাকো অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকো বা তুমি ফিলিস্তিনেই থাকো না কেন, তোমার বেঁচে থাকার অধিকার আছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না। তো এখন আমরা পার্থক্যে চলে আসি। ব্যাপারটা কি বুঝাতে পারলাম, মৌলিক অধিকার আর মানবাধিকার? বাচ্চাগুলো রেসপন্স করে না, বুঝছো তোমরা? খালি একজন বললো, আচ্ছা যাই হোক। তাহলে এখন আমরা যদি পার্থক্যটা হচ্ছে প্রায়শ বোর্ডে আসে, এই মৌলিক অধিকার আর মানবাধিকারের পার্থক্যটা বোর্ডে আসে। তো এই জন্য আমরা এটা ছক করে পড়ি, ছক করে পড়লে সহজ থাকবে, মনে থাকবে। প্রথমত হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। মৌলিক অধিকার কোনগুলো? মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনে এই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য এবং ব্যাপ্তির জন্য যে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত, অর্থাৎ সংবিধান ঠিক করে দিয়েছে এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়, অর্থাৎ সরকার নাগরিকদের এই অধিকারগুলো দিতে বাধ্য থাকে। আর মানবাধিকার হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, নির্ধন, এমনকি রাজনৈতিক মতামত ও সাংবিধানিক পদমর্যাদা নির্বিশেষে জাতিসংঘ কর্তৃক ঘোষিত বা স্বীকৃত অধিকার হচ্ছে মানবাধিকার। এটা বেশি স্পেসিফাই করে দিয়েছে, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অধিকার হচ্ছে মানবাধিকার। প্রকৃতপক্ষে জাতিসংঘ যদি স্বীকৃত নাও দিত এগুলা অধিকার মানবাধিকারই থাকতো, এই অধিকার লঙ্ঘন করার অধিকার কারো নাই। এখন মৌলিক অধিকারের উৎসগুলা কি? সেটা হচ্ছে একটা রাষ্ট্রের সংবিধান। আমার যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে আমি বুঝবো কিভাবে আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে? কখন আমি আদালতে দেখাবো যে আমার দেশের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। ধরো আমাকে বিনা কারণে বা বিনা অপরাধে গ্রেফতার করে আটক করে নিয়ে গেল, এটা হচ্ছে সংবিধান বিরোধী। আমাদের সংবিধান মৌলিক অধিকার দিয়েছে যে বিনা বিচারে কাউকে গ্রেফতার করা যাবে না। তো এরকম যদি হয় তাহলে আমি আদালতে শরণাপন্ন হতে পারি।
এটা হচ্ছে আমার মৌলিক অধিকার। উৎসটা কোথা থেকে পাচ্ছি? আমরা সংবিধান থেকে পাচ্ছি। আর মানবাধিকার কোথা থেকে পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে জাতিসংঘ থেকে পাওয়া যাচ্ছে। তো মৌলিক অধিকার রক্ষা করে কে? মৌলিক অধিকার রাষ্ট্র রক্ষা করে, সরকার রক্ষা করে, সংবিধান রক্ষা করে। আর মানবাধিকার রক্ষা করে জাতিসংঘ। এখন জাতিসংঘ বায়াসড হয়ে গেছে, যার জন্য জাতিসংঘ সব ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করে তাও না। তবে করবে এটা আশা করে, মানুষ প্রত্যাশা করে জাতিসংঘ রক্ষা করবে, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে যে সুপার পাওয়ার স্টেট গুলো আছে, এরা কিছু করলে ছোট স্টেট গুলার আসলে কিছু করার থাকে না। কারণ জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পার্মানেন্ট স্টেট আছে, এই পার্মানেন্ট স্টেটের ভেটো ক্ষমতা থাকার কারণে এদের ইচ্ছাই হচ্ছে সবকিছু হয়। তো সেক্ষেত্রে জাতিসংঘ কিছুটা বায়াসড। তারপরও জাতিসংঘকেই আমরা ধরে নেই যে আন্তর্জাতিক ক্ষেত্রে একমাত্র সব থেকে বড় একটা সংস্থা, যেটা হচ্ছে সারা বিশ্বের মানুষের অধিকার নিয়ে কাজ করছে। পরিধি যদি বলি, তাহলে মৌলিক অধিকারের পরিধি কম, ছোট, কারণ হচ্ছে শুধু তোমার দেশের মধ্যেই তোমার মৌলিক অধিকার বলবৎ করা যাবে। তুমি দেশের বাইরে গেলে সেই মৌলিক অধিকারগুলো আর তোমার থাকছে না। তখন আবার তুমি অন্য দেশে গেলে তুমি সেই দেশের সিটিজেন হলে আবার সে দেশের মৌলিক অধিকার পাবা। সিটিজেন না হলে কিন্তু মৌলিক অধিকারগুলো পাওয়া যায় না। আর মানবাধিকারের পরিধি অনেক বিস্তৃত, কারণ সারা বিশ্বের সকল মানুষের ক্ষেত্রে একই অধিকার। পরিবর্তনশীলতার দিক থেকে মৌলিক অধিকার পরিবর্তনশীল, কারণ এক দেশ থেকে অন্য দেশে গেলেই সংবিধান পরিবর্তিত হয়ে যায়, একই সাথে মৌলিক অধিকারও পরিবর্তিত হয়ে যায়। মানবাধিকার অপরিবর্তনশীল, কারণ মানবাধিকার এক দেশ থেকে অন্য দেশে গেলে পরিবর্তিত হয় না, কারণ সারা বিশ্বে মানবাধিকার কতগুলো সুনির্দিষ্ট অধিকার হচ্ছে মানবাধিকার, এবং সেগুলো অপরিবর্তিত থাকে। রাষ্ট্র বনাম আন্তর্জাতিক। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্রীয় অধিকার, মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিক অধিকার। বিকাশ লাভের প্রক্রিয়া। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে বিকশিত হয়, আর মানবাধিকার আন্তর্জাতিক চেতনাবোধ থেকে বিকশিত হয়। কার্যকর করার প্রক্রিয়া হচ্ছে মৌলিক অধিকার তুলনামূলক সহজ, নিজের দেশের মধ্যে এটা সহজেই করা যায়, আদালতের কাছে গিয়ে আদালতের শরণাপন্ন হলে খুব সহজে বলবৎ করা যায়। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘের আশ্রয় নিয়ে মানবাধিকার সংরক্ষণ করাটা খুবই জটিল। অনেক ক্ষেত্রে যে জাতিসংঘ তাও এটা সুনিশ্চয়তা দিচ্ছে না, যার জন্য এটা জটিল। স্বরূপের ক্ষেত্রে মৌলিক অধিকার সুস্পষ্ট সুনির্দিষ্ট, সংবিধানে লেখা থাকে, একদম স্পষ্ট করে লেখা থাকে। মানবাধিকার তুলনামূলক কম সুস্পষ্ট। অধিকারের দাবি। মৌলিক অধিকার নিজ রাষ্ট্র ছাড়া অন্যান্য কোনো রাষ্ট্রে দাবি করা যায় না। যদি না তুমি সে দেশের নাগরিক হয়ে যাও, তাহলে তুমি দাবি করতে পারবা। ধরো তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে 10 বছর বসবাস করলে, সেখানে 10 বছর বসবাস করলে নাগরিকত্ব পাওয়া যায়। তো 10 বছর বসবাস করার পর তুমি নাগরিকত্ব পেয়ে গেছো, তখন তুমি মৌলিক অধিকার দাবি করতে পারবে। আর মানবাধিকার নিজ রাষ্ট্র ছাড়া অন্যান্য যে কোনো রাষ্ট্রে থাকলেও তুমি দাবি করতে পারবা মানবাধিকারের ক্ষেত্রে। তো এই কয়টাই পার্থক্য। গুরুত্বপূর্ণ মানবাধিকার সমূহ বোর্ডে একবার আসছে, অর্থাৎ ইউএন 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 চার্টারে যে 3 থেকে 30 ধারা, সে ধারাতে যে 28টা মানবাধিকারের কথা বলা হয়েছে, এখানে সেই অধিকারগুলো দেখানো হয়েছে। তো এরকম ধারা ধরে ধরে মুখস্থ করাটা তোমাদের জন্য কঠিন হবে। তোমরা ধারা নাইবা বললা, তোমরা শুধু পয়েন্টস গুলো মুখস্থ করতে পারো। যেমন আইনের চোখে সবাই সমান, প্রত্যেকে নিজের জীবন, স্বাধীনতা, নিরাপত্তার অধিকার থাকবে, সবাই আইনের চোখে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী হবে, সবাই আইনের চোখে সমান মর্যাদা পাবে, কাউকে বিনা বিচারে গ্রেফতার, আটক বা নির্বাসন দেওয়া যাবে না, প্রত্যেকের মুক্ত চিন্তা, ধর্ম বিবেকের স্বাধীনতা থাকবে, প্রত্যেক ব্যক্তি স্বাধীন মতামত পোষণ ও প্রকাশ করতে পারবে, গণতান্ত্রিক চিন্তা ও মূল্যবোধের উপর মানবাধিকারের নীতিমালা প্রণীত হয়েছে, এটা সুশাসনের সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এই কয়টাই, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো দিয়েছি। এখানে সবগুলা দেওয়া নাই, অল্প কয়টা দিয়েছি। এখানে শুধু গুরুত্বপূর্ণ কয়েকটা দেওয়া হয়েছে। তো এটা যেহেতু বোর্ডে আসছিল একবার, তাই তোমরা এটা মুখস্থ করে নিবা। তোমাদের ধারাগুলো যদি কঠিন মনে হয়, তাহলে শুধু কত নং ধারা ওই অংশটা স্কিপ করে শুধু পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবা। আচ্ছা, মানবাধিকার লেখাটা তো পড়াই যাচ্ছে না। মানবাধিকার, আচ্ছা কেউ কি কিছু বলেছো?
আচ্ছা, মানবাধিকার নিশ্চিতকরণের সুশাসন। সুশাসন কিভাবে মানবাধিকার নিশ্চিত করে? গণতান্ত্রিক চিন্তা মূল্যবোধের উপর মানবাধিকার নীতিমালা প্রণীত হয়। এটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অধিকার। এর কতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। কারণ সুশাসন নিশ্চিত করার জন্য মানবাধিকার নিশ্চিত করতে হবে। কারণ সুশাসন যদি তুমি নিশ্চিত করতে চাও, আমরা সুশাসনের যে ধারণা পড়েছি সেখানে আমরা দেখেছি যে সুশাসন মানে হচ্ছে ভালো, ভালো শাসন। ভালো শাসন হচ্ছে যে শাসনের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা আর সরকারের পারফরমেন্স বা সরকারের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধিত হয়, জনগণ খুশি থাকে। এমন শাসন তুমি যদি নিশ্চিত করতে চাও, সেক্ষেত্রে তোমার দেশে মানবাধিকার নিশ্চিত করতে হবে। মানবাধিকার নিশ্চিত করতে পারলে তুমি সুশাসন নিশ্চিত করা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। জীবন ধারণ, স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রক্ষায় সুশাসন জীবন কায়েম করতে হবে, সুশাসন কায়েম করতে হবে। সুশাসন ব্যবস্থার অভিন্ন অঙ্গ সুষ্ঠু নির্বাচন। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমরা দেখেছিলাম যে সুষ্ঠু নির্বাচন করতে হয়। এটা মানবাধিকার সনদের 20 এবং 21 নং ধারার সাথে সঙ্গতিপূর্ণ। আর আইনের শাসনের যে বিষয়টা আমরা কয়েকটা পয়েন্টে পেলাম, কয়েকটা ধারার মধ্যে কিন্তু আইনের শাসন দেখেছি। এটা সুশাসনের মধ্যেও আমরা 4টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভে দেখি। আর একই সাথে আন্তর্জাতিক যে মানবাধিকার গুলো আছে সেখানেও আমরা সুশাসন দেখি। সুশাসন অনেকগুলা ধারার মধ্যে আছে। তো আইনের শাসনের বিষয়টি সুশাসন ও মানবাধিকার ঘোষণা ধারা 7 উভয়ই স্বীকার করে নিয়েছে। এইভাবে মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসন ভূমিকা রাখে। আচ্ছা, এখন তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো দিব। হ্যাঁ, আমি ফাইলটা বের করছি। একটু ওয়েট করো। আচ্ছা, এই যে পঞ্চম অধ্যায় জ্ঞানমূলক আর অনুধাবনমূলক। জ্ঞান আর অনুধাবন স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? আচ্ছা, এবার এটা তো পুরোটা এক পেজে আসতেছে না, এটা হাফ হাফ করে নেওয়া লাগবে। হাফ হাফ করে নাও, এই হাফ নাও আগে এই পেজেরটা। এবার এই পেজেরটা নাও। হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে প্রথম পত্র পঞ্চম অধ্যায় শেষ হয়েছে। এখন আমরা কি প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় শুরু করব নাকি দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় শুরু করব? তোমাদের কি মতামত? দ্বিতীয় পত্র? জি ম্যাম। ওকে, একজনই বলছে, কিন্তু বলছে তো, এটাই বড় কথা। সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় শুরু করে। আচ্ছা,
এই সপ্তাহ শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে পর্যবেক্ষণে রাখবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যবেক্ষণ করে তারপর তার সিদ্ধান্ত নেবে তারা খুলবে কি খুলবে না। তবে তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা অটো পাস দিবে না তোমাদেরকে, তাই অটো পাসের চিন্তা করে লাভ নেই, পড়তে হবে। জি ম্যাম, কি বললেন? শিক্ষা মন্ত্রণালয় বলেছে এবার আর গতবারের মতো অটো পাস দিবে না। ম্যাম পড়তে আমাদের হবে। আগের বছর কি দিবে? না, দিবে না। হয়তো পরীক্ষার ব্যবস্থা করবে, হয়তো ছোট করে করবে, সীমিত পরিসরে। এমনিতেও ওদের কিন্তু সিলেবাস খুব ছোট করে দিছে, সংক্ষিপ্ত সিলেবাস, খুবই ছোট। সংক্ষিপ্ত সিলেবাসে পুরা বইয়ের 1/3 নাই মনে হয়, এত ছোট করে দিছে। ম্যাম অনলাইনে কি পরীক্ষা হবে আমাদের ফাইনাল পরীক্ষা? তোমাদের ফাইনাল পরীক্ষাটা হচ্ছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। আর তোমরা সবসময় এত টেনশন করো কেন? তোমাদেরকে তো জানানোই হবে, তাই না? তোমাদেরকে না জানায় কিছুই করা হবে না। ম্যাম না বলতেছে স্কুল খুলে নেই, কলেজ খুলে নেই, তার মানে তো অনলাইনই হবে, নাহলে কিভাবে হবে? হ্যাঁ, যদি আমরা নিতে পারি, কারণ হচ্ছে সরকার কিন্তু ডিসকারেজ করতেছে, ছেলে বাচ্চাদের উপর কোনো চাপ প্রয়োগ করা যাবে না। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট 9-10 এর অ্যাসাইনমেন্ট নিচ্ছে না, এখন তোমাদের ক্ষেত্রে যদি বলা যায় অ্যাসাইনমেন্ট নিয়ে মূল্যায়ন করতে, তাহলে আমরা সেভাবে করব। আর ওই ধরনের কোনো বাধ্যবাধকতা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আমরা মিটিং করে একটা সিদ্ধান্ত নিব। আচ্ছা, এই ও হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো। আচ্ছা, এখন বলো তো, একদম বেসিক একটা কোয়েশ্চেন করি। বাংলাদেশের সরকার না, জাস্ট সরকারের, থিওরিটিক্যাল সরকারের কয়টা অঙ্গ? 3টা। বলো তো 3টা অঙ্গ কি কি? হ্যাঁ, আগে দিয়ে ফেলছি। শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। হ্যাঁ, পেরেছো। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো বাংলাদেশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বাংলাদেশের সরকারেরও 3টা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আমাদের এই অধ্যায়ে হচ্ছে আমরা এগুলোর ডিটেলসে যাব। প্রথম ভাগ হচ্ছে বাংলাদেশের আইন বিভাগ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এবং আগের যে ছবিটা আমরা দেখছি, দাঁড়াও, এই হচ্ছে জাতীয় সংসদ, দেখতে খুবই সুন্দর, নান্দনিক সৌন্দর্য। আর এটা হচ্ছে ভিতরের চিত্র। এটাকে কি বলে বলো তো? এই সংসদ ভবন। সংসদ ভবন বলি আমরা, হচ্ছে ভবনটাকে সংসদ ভবন বলি। আর এমনিতে এটার নাম হচ্ছে জাতীয় সংসদ, ঠিক আছে? বাংলাদেশের আইন বিভাগের নাম কি এক কথায় প্রকাশ? বাংলাদেশের আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। আবার প্রশ্নটা যদি ইংরেজিতে বলে যে ইংরেজিতে বাংলাদেশের আইনসভার নাম কি, তাহলে বলবো আমরা হাউস অফ দি নেশন। এখন আমরা এই বিষয়ে পড়বো। আমাদের আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, ইংরেজিতে হচ্ছে হাউস অফ দি নেশন। এটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আমাদের কোনো ব্রাঞ্চ নাই, একটাই ব্রাঞ্চ, এক কক্ষ বিশিষ্ট। 5 বছর হচ্ছে মেয়াদ, 5 বছর পর পর সংসদ ভেঙে যায়। এটার অবস্থান হচ্ছে ঢাকার জাতীয় সংসদের স্থায়ী আসন আছে। আর আর কোনো লোকাল কোনো চেম্বার নাই, একটাই চেম্বার। ভারতে কিন্তু আবার দেখবা যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ভারতের কিন্তু লোকাল চেম্বার আছে, আবার ন্যাশনাল চেম্বার আছে, তাই না? লোকসভা, রাজ্যসভা। কিন্তু আমাদের তা না, আমাদের একটাই চেম্বার। আমাদের সংবিধানের 5ম ভাগের 1ম পরিচ্ছেদের অনুচ্ছেদের 65-1 এ জাতীয় সংসদের কথা বলা আছে। কত নং অনুচ্ছেদ? 65-1। এগুলো রেডমার্ক করেছি কারণ এগুলো হচ্ছে বহু নির্বাচনী, ঠিক আছে? কোরাম কি? এটা হচ্ছে এটা কোরাম বহু নির্বাচনীতেও আসে, আবার জ্ঞানমূলকেও আসে, আবার অনুধাবনেও আসে, দুয়ের জন্য আসে। আচ্ছা, প্রশ্ন যদি আসে কোরাম কি, তো জাতীয় সংসদের মোট সদস্য কত বলো তো? আমাদের সদস্য কতজন, মোট আসন কয়টি? সহজ একটা প্রশ্ন। 350। হ্যাঁ, কনফিউশন নিয়ে বলতে হবে না, 385 আসন। তার মধ্যে 50টি আসন সংরক্ষিত আর 300 আসন হচ্ছে সাধারণ আসন। এখন 350টি আসনে 350 জন সদস্য, এই 350 জন সদস্য নিয়েই তো আমাদের জাতীয় সংসদ গঠিত হয় বা আইনসভা গঠিত হয়। তো এখন জাতীয় সংসদের অধিবেশন ডাকার ক্ষেত্রে অন্তত পক্ষে 60 জন সংসদ সদস্য উপস্থিত না হলে অধিবেশন ডাকা যাবে না। এই নিয়মটাকে বলা হয় কোরাম।
অর্থাৎ কমপক্ষে 60 জন সদস্য নিয়ে জাতীয় সংসদের কোরাম গঠিত হবে বা অধিবেশন বসতে পারবে। 60 জনের কম যদি উপস্থিত হয় তাহলে সংসদের অধিবেশন বসবে না, এটাকে কোরাম বলা হয়। আর ভাষা হচ্ছে সংসদের কার্য বিবরণী সরকারি হিসেবে বাংলা ভাষাতে সংরক্ষিত আছে। অধিবেশন ডাকে হচ্ছে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করে এবং রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে, তবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান বা ভেঙে দিতে পারে। এটাও হচ্ছে বহু নির্বাচনী আসতে পারে যে জাতীয় সংসদ অধিবেশন ভেঙে দেয় বা আহ্বান কে করে। অপশনে দিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, হুইপ, 4টা অপশন দিল। তখন তোমাদেরকে এটা পারতে হবে যে এটা রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করে এবং ভেঙে দেয়। সংসদে উপস্থিতি হচ্ছে যে 350 জন সদস্য আছে, এই সদস্যদের হচ্ছে একাদিক্রমে 90 বৈঠক অনুপস্থিত তারা থাকতে পারবে না, তাহলে তাদের আসন শূন্য হয়ে যাবে। অর্থাৎ একটানা 90 দিন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তাদের আসন শূন্য হয়ে যাবে, তাহলে তার আর সংসদ সদস্যের যে পদ থাকলো না, তার এমপিত্ব থাকলো না, সে জাতীয় সংসদের আর সদস্য থাকলো না। তো 90 বৈঠক একটানা অনুপস্থিত থাকা যাবে না। আর সংসদীয় কমিটি হচ্ছে সংবিধানের 76-এর 1 নং অনুচ্ছেদে 3 ধরনের কমিটির কথা বলা হয়েছে। এখানে 3 ধরনের কমিটি দেখানো হয়েছে: সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং অন্যান্য স্থায়ী কমিটি। এখান থেকে অবশ্য তেমন কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, এবার আমরা জাতীয় সংসদের সদস্য দেখি। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ আমাদের 300টি হচ্ছে নির্বাচনী আসন আছে সারা বাংলাদেশ জুড়ে, 64টি জেলার মধ্যে 300টি নির্বাচনী আসন আছে। এখান থেকে 300 জন সদস্য নির্বাচিত হয়ে আসবেন। এছাড়া 50টি সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। এই প্রশ্নটা আসতে পারে যে সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা কিভাবে নির্বাচিত হন। তখন তোমরা খেয়াল করবে যে তারা হচ্ছে যে 300 জন আগে নির্বাচিত হয়েছে সাধারণ আসনে, তাদের দ্বারা হচ্ছে এই 50 জন নির্বাচিত হন। তাহলে সাধারণ আসন 300, সংরক্ষিত আসন 50, টোটাল হচ্ছে 350 জন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছু সুনির্দিষ্ট যোগ্যতা এবং অযোগ্যতা আছে। যেমন তুমি যদি এমপি পদের জন্য দাঁড়াতে চাও, তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে এবং তোমার নাম সংসদ সদস্যের নির্বাচনে ভোটার তালিকাভুক্ত হতে হবে। অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে বয়স, 18 বছরের বেশি হলে আমরা একটা এনআইডি পাই না, জাতীয় ভোটার কার্ড বা জাতীয় পরিচয়পত্র, আমরা এটা পাই না। তোমাদের তো 18 হয় নাই মনে হয়, তোমরা তো অনেক ছোট। ধরো এই কার্ডটা থাকতে হবে, অর্থাৎ সে ভোটার হয়ে গেছে, তার বয়স 25 বছর এবং সে বাংলাদেশের নাগরিক। এই 3টি শর্ত থাকলে তুমি সংসদ সদস্য পদের জন্য দাঁড়াতে পারবে। এরপর কতগুলা ব্যাপার তোমার মধ্যে থাকলে তুমি আর দাঁড়াতে পারবে না। তার মধ্যে আছে তুমি অপ্রকৃতিস্থ, অর্থাৎ তুমি পাগল। তুমি যদি পাগল হও তাহলে তুমি দাঁড়াতে পারবে না। তুমি যদি ব্যাংক কর্তৃক দেউলিয়া হয়ে যাও, ব্যাংক তোমাকে দেউলিয়া ঘোষণা করেছে, তাহলে তুমি দাঁড়াতে পারবে না। অথবা তোমার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, অর্থাৎ তোমার বাংলাদেশের নাগরিকত্ব আছে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে, তাহলে তুমি দাঁড়াতে পারবে না। ম্যাম দেউলিয়া কি? দেউলিয়া হচ্ছে অনেক সময় হয় কি, এগুলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ী বা শিল্পপতিদের ক্ষেত্রে ঘটে, যে তারা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছে, তারপর তারা লোন পরিশোধ করতে পারলো না, এখন সে লোন পরিশোধ করতে পারছে না, তার তো টাকা নাই, এখন কি করবে? তখন তাকে দেউলিয়া ঘোষণা করে দেয়। সেটা ব্যাংকও দিতে পারে, ঘোষণা করতে পারে, আবার সরকারও ঘোষণা করতে পারে। তাহলে তার যা সম্পত্তি আছে সেটা হচ্ছে বাজেয়াপ্ত করে নেওয়া হয়। তার সম্পত্তি আর থাকলো না, তার সম্পত্তি সরকার নিয়ে গেল, সে দেউলিয়া হয়ে গেল, তার আর কিছু নাই। তো এরকম যদি তুমি একদম নিঃস্ব হয়ে যাও, তোমার কিছু নাই, মানে তুমি তোমার কাছে সরকার পেতো বা ব্যাংক হয়তো তোমার কাছে পাওনা ছিল, কিন্তু তুমি দিতে পারো নাই, তুমি ব্যর্থ হয়েছো এবং যার জন্য তোমার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তুমি দেউলিয়া। তাহলে তুমি সংসদ সদস্য পদে দাঁড়াতে পারবে না। আচ্ছা, তুমি যদি ফৌজদারি অপরাধ অর্থাৎ ক্রিমিনাল কেসের মধ্যে, যেমন হত্যা করা, ধর্ষণ করা, হ্যাঁ, এগুলো ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে, এরকম কোন অপরাধ করে থাকো এবং দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে 2 বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছো এবং তুমি জেল থেকে বের হয়েছো 5 বছর অতিক্রম হয় নাই, 5 বছরের কম সময় হয়েছে, তাহলে তুমি দাঁড়াতে পারবে না। যদি 2 বছর কারাদণ্ড না হয় তাহলে তুমি দাঁড়াতে পারো,
আর যদি 2 বছর কারাদণ্ড হয়েছে কিন্তু 5 বছরও অতিক্রান্ত হয়ে গেছে, মানে তুমি আরো 5 বছর পূর্বে জেল খেটে আসছো, তাহলেও তুমি দাঁড়াতে পারবে। কিন্তু এই দুইটা শর্তই যদি না থাকে এবং সেটা যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে তুমি দাঁড়াতে পারবে না। আর হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তুমি সংসদ সদস্য পদে দাঁড়াতে পারবে না। আচ্ছা, লাভজনক পদ, এই প্রশ্নটা আমাকে করে লাভ নাই। লাভজনক পদগুলা সংবিধানে লেখা আছে কোনগুলা লাভজনক পদ, পদগুলা আমি ঠিক জানি না। সংসদ সদস্যের যে আসনে আমাদের যে 350 জন এমপি আছে তাদের আসন কখন শূন্য হবে, অর্থাৎ তাদের এমপিত্ব বাতিল হবে কখন? 3টা কারণে হতে পারে। প্রথমত, সে যদি তার নিজ দল থেকে পদত্যাগ করে, অর্থাৎ তুমি আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়ে আসছো, তুমি যদি আওয়ামী লীগ ছেড়ে হঠাৎ করে বিএনপিতে জয়েন করো তাহলে তোমার এমপিত্ব থাকবে না। অথবা তুমি বিএনপির হয়ে নির্বাচিত হয়ে আসছো, তুমি নির্বাচিত হওয়ার পর তুমি সুযোগ সুবিধার লোভে পড়ে আওয়ামী লীগে যোগদান করেছো, এরকম হলে তোমার এমপিত্ব থাকলো না। একাধারে 90 দিন অনুপস্থিত থাকলে এমপিত্ব থাকবে না। আর সে স্বেচ্ছায় যদি স্পিকারের নিকট পদত্যাগ পত্র দেয় তাহলে এমপিত্ব থাকবে না। এই 3টা কারণে। আচ্ছা, এখন সংসদ সদস্যদের ক্ষমতা আর কার্যাবলীগুলো আমরা দেখব। আচ্ছা, এটা সংসদ সদস্য হবে না, লেখাটা ভুল লিখছি আমি, এটা জাতীয় সংসদ, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী হবে। ঠিক আছে, আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। আইনসভা কি কি করতে পারে? প্রথমত, আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আমাদের দেশে যত আইন প্রণীত হয়, সকল আইন কোথায় প্রণীত হয়? সেটা হচ্ছে আইনসভায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সমগ্র অংশ কিংবা যে কোনো অংশে বলবৎযোগ্য আইন প্রণয়ন করার ক্ষমতা শুধুমাত্র জাতীয় সংসদের হাতে আছে। জাতীয় সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন করতে পারে বা যে কোনো আইনকে সংশোধন করতে পারে, অপ্রয়োজনীয় অংশ বাতিল করতে পারে। সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারি নীতি নির্ধারণ করে থাকে। বিভিন্ন ধরনের নীতি প্রণীত হয়ে থাকে, যেমন নারী নীতি, বাণিজ্য নীতি, স্বাস্থ্য নীতি। এই নীতিগুলোও জাতীয় সংসদে প্রণীত হয়। আইনও প্রণীত হয়, নীতিও প্রণীত হয়। তবে জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তি বা আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারি নীতি নির্ধারণ করে। তবে জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে জাতীয় সংসদের হয়তো কোনো কাজের চাপ বেশি হয়ে গেছে, এই কারণে হতে পারে যে জাতীয় সংসদের কাজের চাপ বেশি হয়ে গেছে, তখন জাতীয় সংসদ তার কিছু ক্ষমতা শাসন বিভাগের হাতে হস্তান্তর করে, তখন শাসন বিভাগ সে দায়িত্বটা পালন করে। এটা হচ্ছে আহ, আহ, এটা হচ্ছে অর্পিত বিবেচনার প্রসূত ক্ষমতা। এই ক্ষমতা বলে শাসন বিভাগ কিছু কিছু ক্ষমতার চর্চা করে আইন বিভাগ হস্তান্তর করলে পরে, তো এটা করতে পারে। সেক্ষেত্রে আইন বিভাগ ছাড়াও শাসন বিভাগ কিছু কিছু ভূমিকা পালন করে। সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য সেটা রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়। রাষ্ট্রপতিকে সেটা 15 দিনের মধ্যে হচ্ছে স্বাক্ষর দিতে হয়। যদি তিনি স্বাক্ষর দেন তাহলে ওকে, যদি তিনি স্বাক্ষর না দেন তাহলেও সেটা অটো ওকে হয়ে যাবে। আর শুধুমাত্র তিনি বাতিল করতে পারেন, আদারওয়াইজ তিনি স্বাক্ষর না করলেও সেটা আইনে প্রণীত হয়ে যাবে। এছাড়াও রাষ্ট্রপতি চাইলে সেই যে বিলটা এটা পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করতে পারে বা সংশোধনী বিবেচনার জন্য অনুরোধ করতে পারে, কিন্তু তিনি অসমর্থ হলে ওই মেয়াদ অবসানে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে গণ্য করা হয়। অর্থাৎ যদি রাষ্ট্রপতি কিছুই না করে, হ্যাঁ না কিছুই না বলে বা সংসদে পুনরায় প্রেরণ না করে, তাহলে সেই বিলটি অটোমেটিক্যালি আইনে প্রণীত হয়ে যায়। তো এগুলো হচ্ছে জাতীয় সংসদের আইন সংক্রান্ত ক্ষমতা। দ্বিতীয়ত, জাতীয় সংসদ আইন বিভাগ হলেও শাসন সংক্রান্ত কিছু কিছু ভূমিকা পালন করে থাকে। যেমন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ শাসন বিভাগের মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমাদের যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থা, এবং সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যে জাতীয় সংসদের সদস্যরা হচ্ছে শাসন বিভাগের সদস্যদের সকল কাজের জন্য জবাবদিহিতা করে। সেটা প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে হতে পারে।
নিন্দা প্রস্তাবের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে হচ্ছে জবাবদিহিতা সুনিশ্চিত করে। এইভাবে শাসন বিভাগকে আইন বিভাগ হচ্ছে নিয়ন্ত্রণ করে। তারপর মন্ত্রীগণ যতক্ষণ পর্যন্ত সংসদের আস্থা ভোগ করবেন ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। সত্যিকার সংসদীয় সরকার ব্যবস্থায় কিন্তু আইন বিভাগের এত ক্ষমতা যে আইন বিভাগের এমপিরা চাইলে তারা যদি চায়, তারা যদি অনাস্থার প্রস্তাব আনে তাহলে হচ্ছে শাসন বিভাগকে পদত্যাগ করতে হয়। আইন বিভাগ অনাস্থা প্রস্তাব আনলে শাসন বিভাগকে পদত্যাগ করতে হয়, কিন্তু আমাদের দেশে এরকম না। কারণ আমাদের দেশে দেখা যায় যে যারা এমপি তারাই মন্ত্রী, মন্ত্রীদের বেশি সবই বলতে গেলে এমপি, যার জন্য অনাস্থা প্রস্তাব আনবে তো কে আনবে, তাই না? আনার সুযোগ কম থাকে। যাই হোক, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে নিন্দামূলক প্রস্তাব এনে বাজেটের আলোচনা সমালোচনা মুলতবি প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া সংসদের অনাস্থায় মন্ত্রিপরিষদ অপসারিত হতে পারে। সুতরাং নির্বাহী বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ বা কর্তৃত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যে ক্ষমতাটা জাতীয় সংসদের সেটা হচ্ছে সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা। কারণ জাতীয় সংসদ হচ্ছে প্রতি 5 বছর পর পর, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো বাংলাদেশই পড়তেছি, 5 বছর পর পর হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভেঙে যায়। তো সেক্ষেত্রে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সাধারণ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসে সেই 300 জন সদস্য এবং পরবর্তীতে আরো 50 জন সদস্য, এই 350 জন সদস্য মিলে হচ্ছে আইনসভা গঠন করে। এবং এই 350 জন সদস্যদের মধ্যে যারা কিনা সংখ্যাগরিষ্ঠ ভোট পায়, যে রাজনৈতিক দলটা সংখ্যাগরিষ্ঠ ভোট পায় তারা হচ্ছে সরকার গঠন করে। তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি হচ্ছে আইনসভার সদস্যরাই কিন্তু পরবর্তীতে সরকার গঠন করে, তাই না? আচ্ছা, আজকে এই 3 পয়েন্ট পর্যন্ত থাক। এর পরের পয়েন্টস গুলো হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই রোল দিয়েছো? জি ম্যাম, দিয়েছি। চ্যাট বক্সে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমি ক্লোজ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।